বরিশালের সংবাদ সম্মেলন। বিএনপি আওয়ামী লীগ মিলে বিধবা ৩ নারীর জমি দখল। জনগণ এখন আর প্রতীক দেখে ভোট দেবে না। গাজায় মানবিক বিপর্যয়, ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে ইউরোপীয় ইউনিয়ন। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশিকে রাশিয়ায় নিয়ে যুদ্ধে ঠেলে দেওয়ার অভিযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বরিশালের সংবাদ সম্মেলন। বিএনপি আওয়ামী লীগ মিলে বিধবা ৩ নারীর জমি দখল। বিএনপির অফিস নির্মাণের কথা বলে ৩ বিধবা নারীর ৬৯% জমি দখলের অভিযোগ উঠেছে বরিশালের বানারীপাড়া উপজেলার বিএনপি যুবদল সহ আওয়ামী লীগের কয়েকজন নেতার বিরুদ্ধে। জমি দখলের আগে ৫ লাখ টাকা চাঁদা দাবি, তা না দেওয়ায় এক যুবদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ করা হয়েছে। হামলার সময় সহায়তা চেয়ে পুলিশকে জানালেও অসহযোগিতা করা সহ মামলায় হয়রানির অভিযোগ উঠেছে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাদিরা আলম খান বলেন, ওয়ারিশ সূত্রে জমির মালিক হিসেবে ভোগ দখল করে আসছি। ২০২৪ জুলাই অভ্যুত্থানের পর বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান লিটন আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে ১১ জুন বিকালে আমি সহ আমার পরিবারের লোকেদের উপর লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা, মারধর ও বাসাবাড়ি ভাঙচুর করা হয়। তাৎক্ষণিকভাবে ঘটনাটি বানারীপাড়া থানার ওসিকে জানালে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠানোর কথা বলেন, কিন্তু রহস্যজনক কারণে সেখানে থানা পুলিশ আসেনি, বরং রাত ১২টার দিকে পুলিশ এসে আমার ২ ভাইয়ের ছেলেকে আটক করে নিয়ে যায়। নাদিরা আলম বলেন, ইতোমধ্যে জমির অবৈধ দখল ঠেকাতে বরিশাল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছি। আদালত ওই জমিতে নিষেধাজ্ঞা দিয়েছে, কিন্তু নিষেধাজ্ঞা মানছেন না বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। জনগণ এখন আর প্রতীক দেখে ভোট দেবে না। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল বলেছেন, জনগণ এখন আর শুধু প্রতীক দেখে ভোট দেবে না, দলীয় কর্মকাণ্ড, অতীত ভূমিকা ও নৈতিক অবস্থান বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। নুরুল ইসলাম বুলবুল বলেন, শহীদ ও আহতদের পরিবারের আকাঙ্ক্ষা পূরণে নির্বাচনের আগেই রাষ্ট্রের মৌলিক সংস্কার এবং ৫ই আগস্টের গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। তা না হলে নতুন বাংলাদেশের প্রত্যাশা পূরণ হবে না, বরং দেশে নতুনভাবে ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠবে। তিনি প্রশ্ন রেখে বলেন, যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে তারা কি শহীদ ও আহতদের জন্য কোনো কাজ করেছে? ৫ই আগস্টের পর তাদের কোনো কার্যক্রম জনগণ দেখেছে? তিনি জানান, জামায়াত ইসলামী প্রত্যেক শহীদ পরিবারের জন্য নগদ ২ লাখ টাকা করে সহায়তা প্রদান করেছে এবং শহীদের আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণের জন্য ১০ খণ্ডে ১৫০০ পৃষ্ঠার একটি গ্রন্থ প্রকাশ করেছে। বুলবুল বলেন, জনগণ এখন জানে কারা হত্যা করেছে, ধর্ষণ করেছে, সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট চালিয়েছে। তরুণরা এখন বলছে বয়কট সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের অন্যতম দায়িত্ব হলো অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা তুলে দেওয়া। গাজায় মানবিক বিপর্যয়, ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে ইউরোপীয় ইউনিয়ন। গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর চলমান দমন পীড়নের প্রেক্ষাপটে ইসরায়েলের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সংস্থাটির পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া ক্যালাস জানিয়েছে, যদি গাজায় পরিস্থিতি না বদলায় তবে আগামী মাসে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে ইউরোপীয় দেশগুলো। ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ কথা বলেন ক্যালাস। এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। ক্যালাস বলেছেন, গাজা ও পশ্চিম তীরে যা ঘটছে তা স্পষ্টভাবে মানবাধিকার লঙ্ঘনের শামিল। এখন সবচেয়ে জরুরি হলো ফিলিস্তিনিদের জীবনযাত্রা কিছুটা হলেও সহজ করা, তাদের কষ্ট কমানো। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা ইসরায়েলের সঙ্গে থাকা বাণিজ্য ও সহযোগিতা চুক্তি নিয়েও আলোচনা করেছেন। ইতোমধ্যে স্পেন এ চুক্তি সম্পূর্ণ স্থগিত করার আহ্বান জানিয়েছে। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলভারেজ বলেছেন, ইসরায়েল আমাদের বন্ধু হতে পারে, কিন্তু তাদের সঙ্গে সৎভাবে কথা বলা দরকার। তারা মানবাধিকার লঙ্ঘন করেছে এবং এজন্য তাদের জবাবদিহি করতে হবে। তিনি ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বানও জানিয়েছেন। বেলজিয়াম, আয়ারল্যান্ড ও সুইডেনও ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেবে বলে জানিয়েছে। তবে জার্মানি, গ্রিস ও ইতালির মতো দেশগুলো চুক্তি স্থগিত করার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। মানবাধিকার সংস্থা অক্সফার্মের এক প্রতিনিধি বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন যদি দেরি করে অথবা সিদ্ধান্ত না নেয় তাহলে সেটাও একটা বিপর্যয়। গাজায় প্রতিটি মানুষ খাবার খুঁজতে নিহত হচ্ছেন, অনেকেই ধ্বংস স্তূপ থেকে চাপা পড়ে যাওয়া
পরেই প্রাণ হারাচ্ছেন। প্রতিটি মুহূর্তেই দেরি মানে আরও মৃত্যু। বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা থাকলেও গাজায় ভয়াবহ মানবিক সংকট ভুলে যাওয়া চলবে না, দুই বিষয় আলাদা। সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গাজায় মানুষ ভয়ঙ্কর অবস্থায় আছে, আমরা চুপ করে বসে থাকতে পারি না। গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। অবরুদ্ধ উপত্যকাটিতে নিহত হন আরও ফিলিস্তিনি। যুদ্ধবিধ্বস্ত এই ভূখণ্ডে অব্যাহত বোমাবর্ষণে ত্রাণ প্রার্থীদের মাঝেও ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও শোক। আল জাজিরা জানিয়েছে, নিহতদের মধ্যে 20 জন ছিলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের ত্রাণ কেন্দ্রের সামনে অবস্থানকারী ত্রাণ প্রার্থী। 2023 সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় নিহতের সংখ্যা 56,000 ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও লাখ লাখ মানুষ। গাজার মেডিকেল সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলা মূলত গাজা শহরের আশপাশে রাফা ও নেজারিম করিডোর এলাকায় সংঘটিত হয়েছে। এসব এলাকায় বহু মানুষ খাবারের সন্ধানে জিএইচএ পরিচালিত বিতরণ কেন্দ্রগুলোয় জড়ো হন। সকালেই ওই কেন্দ্রগুলোয় হামলার ঘটনা ঘটে। জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, গাজায় ইসরায়েলের সাহায্য ব্যবস্থা সাধারণ মানুষের কষ্টকে আরও বাড়িয়ে দিচ্ছে এবং এটি একটি ভয়াবহ মানবিক পরিস্থিতির সৃষ্টি করেছে। তারা সতর্ক করে দিয়েছে, এই ধরনের কার্যক্রম যুদ্ধাপরাধের শামিল। এদিকে টানা 12 দিনের সংঘাতের পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। দেশ দুটির পক্ষ থেকে এই যুদ্ধবিরতির তথ্য নিশ্চিত করা হয়েছে, আর এরপরই নতুন দাবি উঠেছে ইসরায়েলে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতি কার্যকর করার দাবি জানিয়েছে গাজায় আটক থাকা ইসরায়েলি বন্দীদের পরিবার। পাশাপাশি ইসরায়েলের বিরোধী দলগুলো সরকারের প্রতি একই আহ্বান জানিয়েছে। বাংলাদেশকে রাশিয়ায় নিয়ে যুদ্ধে ঠেলে দেওয়ার অভিযোগ। যশোরের জাফর হোসেন সহ কয়েকজনকে মিথ্যা প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে ঠেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে মানব পাচার চক্রের 4 সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। জাফরের ভাই যশোর সদর উপজেলা বড় মেঘলা গ্রামের খায়রুল ইসলামের ছেলে বজলুর রহমান এ মামলাটি করেছেন। জাফর সহ অনেকেই বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে কাজ করছেন। তারা এখন একটি ব্যাংকারে রয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এসব অভিযোগ আমলে নিয়ে যশোরের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক ডক্টর মোহাম্মদ আতোয়ার রহমান বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সিআইডি পুলিশকে আদেশ দিয়েছেন। বাদীর আইনজীবী ব্যারিস্টার কাজী মোহাম্মদ রেজওয়ান সেতু বিষয়টি নিশ্চিত করেছেন। বজলুর রহমান মামলায় উল্লেখ করেছেন, আসামি এস.এম. আবুল হাসান এবং ফাবিয়া জেরিন তামান্না তার ভাই জাফর হোসেনকে রাশিয়ার ক্লিনার অথবা শেফের অ্যাসিস্ট্যান্ট পদে মাসিক 1,20,000 টাকা বেতনে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোট 7,10,000 টাকা নেন। বলা হয়, সরাসরি রাশিয়া যাওয়া যাবে না, প্রথমে তাকে সৌদি আরবে নিয়ে যাওয়া হবে, এরপর সৌদি আরব থেকে ভিসা সংগ্রহ করে রাশিয়ায় নিয়ে যাওয়া হবে। 2024 সালের 17 অক্টোবর উল্লেখিত আসামিরা জাফর হোসেন সহ চাকরি প্রত্যাশী 10 জনকে প্রথমে সৌদি আরবে পাঠিয়ে দেয়। সেখান থেকে তাদের গ্রহণ করেন আসামি শফিকুর রহমান। 2 মাস থাকার পর